আজকের ক্লাসে আমরা রাইটিং স্কিলের সিরিজটা আবারও কন্টিনিউ করব। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইটিং স্কিলের বেশ কিছু টপিক নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করেছি। আজকের ক্লাসে আমরা একটা প্রেসি কিভাবে লিখতে হয় অর হাউ টু রাইট আ প্রেসি এ বিষয়ে একটা মোর অর লেস ডিসকাশন করার চেষ্টা করব। প্রেসি কথার অর্থ কি? বেসিক্যালি প্রেসি এই রুট ওয়ার্ডটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড একটা। এই ফ্রেঞ্চ ওয়ার্ড প্রেসির অর্থ হচ্ছে অ্যান অ্যাবস্ট্রাক্ট, মানে হচ্ছে সার সংক্ষেপ কিংবা সার মর্ম। প্রেসি রাইটিং ইজ সামারাইজিং অর গিভিং দ্য সাবস্টেন্স অর মেন আইডিয়াজ অফ এ প্যাসেজ ইন এ ব্রিফ অ্যান্ড ইন্টেলিজিবল ওয়ে। প্রেসি এবং সামারির মধ্যে একটা স্লাইট ডিফারেন্স রয়েছে। প্রেসির দ্বারা একটা সংক্ষিপ্ত মর্ম বোঝায়, আর সামারি অর্থাৎ এটাও সারসংক্ষেপ, এর দ্বারা পূর্ণ মর্ম বা একটা বিশদ মর্মকে বোঝায় বা উল্লেখ করে। আমরা আজকের ক্লাসে প্রেসি লিখতে গেলে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটাকে আমরা বেসিক্যালি এখানে তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, আরেকটা হচ্ছে ন্যারেটিভ এবং আরেকটা হচ্ছে রিফ্লেকটিভ। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়ব কিংবা জানব প্রেসি কিভাবে লিখতে হয়, তার কিছু রুলস এবং রেগুলেশনস নিয়ে। লেটস টেক এ লুক নাও। প্রেসির যে প্যাসেজটা দেওয়া থাকে আর কি, বেসিক্যালি সেই প্যাসেজটা আমরা বললাম যে তিনটে ভাগে আমরা এটাকে যদি ভাগ করি, একটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, আরও একটা হচ্ছে ন্যারেটিভ কিংবা ঘটনামূলক, অ্যান্ড ফাইনালি হচ্ছে রিফ্লেকটিভ বা ভাবমূলক। এই ডেসক্রিপটিভ আমরা বুঝবো কিভাবে, অর্থাৎ একটা প্যাসেজ যেটা দেওয়া রয়েছে ডেসক্রিপটিভ বলে আমরা সেটাকে জাজ করব কিভাবে। আমরা এখানে লিখেছি দেখো, ডেসক্রাইবিং প্লেসেস, সিনস অর অবজেক্টস, যেটা কিনা বর্ণনা করে জায়গা, কোনো দৃশ্য কিংবা কোনো বস্তুকে এখানে বর্ণনা করবে। নেক্সট আমরা চলে আসবো ন্যারেটিভ বা ঘটনামূলক, অর্থাৎ ন্যারেটিং স্টোরিজ অর ইভেন্টস, যেটা কিনা কোনো গল্পকে কিংবা কোনো প্রবহমান ঘটনাকে উল্লেখ করবে। অ্যান্ড ফাইনালি রিফ্লেকটিভ বা ভাবমূলক, কন্টেনিং রিফ্লেকশনস অন সাম ভার্চুজ অর ভাইসেস অর অ্যান অ্যাবস্ট্রাক্ট থিংস লাইক ডেথ অ্যান্ড কাইন্ডনেস অফ গড। অর্থাৎ কি বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে যে কন্টেনিং রিফ্লেকশনস অন সাম ভার্চুজ, অর্থাৎ কোনো গুণাবলীর এখানে আমরা পর্যবেক্ষণ লক্ষ্য করব কিংবা এখানে কোনো গুণাবলীর প্রকাশ হতে আমরা দেখব। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিংস লাইক ডেথ, একটা অমূর্ত জিনিস ঠিক যেমন মৃত্যুর মতো করে। অ্যান্ড কাইন্ডনেস অফ গড, এবং ভগবানের যে একটা দয়া সেটা আমরা এইখানে লক্ষ্য করব। তো নেক্সট আমরা এবার চলে আসবো হাউ টু প্রসিড অর রুলস, অথবা কিভাবে লিখতে হয় বা কিভাবে লেখাটা চালিয়ে যেতে হয় কিংবা তার নিয়মগুলো কি কি সে বিষয়ে আমরা এক এক করে জেনে নেব। দেখো, নাম্বার ওয়ানে আমরা চলে আসবো, প্রথমে প্যাসেজটিকে ভালো করে পড়ে নেব এবং তার বিষয়বস্তুটাকে বুঝে নেব। ডেসক্রিপটিভ হলে কি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তা আমরা দেখে নেব, আর ন্যারেটিভ হলে কি ঘটনার উল্লেখ করা হয়েছে তা আমরা বুঝে নেব। নেক্সট রিফ্লেকটিভ হলে কোনো গুণ বা দোষের কথা উল্লেখ করা হয়েছে কিনা সেটা আমরা বুঝে নেব। নাম্বার টুতে আমরা এবার চলে আসবো, যদি বিষয়বস্তু কোনো গুণ না হয় তাহলে কোনো উপকারিতার কথা বলা হয়েছে বলে আমরা এখানে ধরে নেব। আর যদি কোনো দোষ হয় তবে তা কিভাবে বর্জন করা যাবে সে সম্বন্ধে নিশ্চয়ই এখানে বলা হয়েছে। নাম্বার থ্রিতে আমরা চলে আসবো, কোনো শব্দ বা বাক্যের অর্থ জানা না থাকলে কোনো অসুবিধা নেই, সামগ্রিকভাবে প্রবন্ধটির ভাবার্থ জানলেই আমাদের এখানে চলবে, আর বারংবার প্যাসেজটিকে পড়ার মধ্য দিয়েই সেটা সম্ভবপর হবে। নাম্বার ফোরে আমরা চলে আসবো, কমপ্লেক্স সেন্টেন্সগুলোর প্রিন্সিপাল ক্লজের প্রধান বক্তব্যগুলোকে নিজের ভাষায় এখানে লেখার চেষ্টা করতে হবে। অ্যান্ড ফাইনালি নাম্বার ফাইভে আমরা চলে আসবো, বাক্যগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন একটা সুসংবদ্ধ রচনা তৈরি হয় এবং কোনো বিচ্ছিন্ন বাক্য সমষ্টি বলে পাঠকের কাছে যেন না মনে হয়। নেক্সট আমরা 6 নম্বরে চলে আসবো। দেখো,
ভাবগুলো মূল প্যাসেজে যে পর্যায়ে লেখা রয়েছে সেই পর্যায়ে লিখতে হবে। নাম্বার 7, নিজস্ব কোনো মত বা মন্তব্য প্রকাশ করা চলবে না বা মূল প্যাসেজে বর্ণিত নেই এমন কথাগুলো এখানে লেখা চলবে না। নেক্সট আমরা 8 নম্বরে চলে আসব। উত্তর লেখার সময় উচ্ছ্বাস, সম্বোধন ও রূপক শব্দ বা বাক্য, ডিরেক্ট স্পিচ, সমস্ত পোয়েটিক ও প্রাচীন শব্দ এবং আলংকরিক ভাষা বর্জন করে সহজ ভাষায় আমাদেরকে লিখতে হবে। নাম্বার 9-এ আমরা আসব। একই কথা বারে বারে লেখা চলবে না, অপ্রয়োজনীয় দৃষ্টান্ত বা উদাহরণ ও ব্যবহার করা চলবে না, সর্বদা সহজ সরল ভাষায় আমাদেরকে লিখতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি, দেখো যে এর দাগে দিয়েছি, দেখো হি অ্যাক্টেড ইন এ ম্যানার দ্যাট ইজ নট ওয়ারেন্টেড বাই লজ। তো এই কথাটাকে আমরা সহজ ভাষায় কিভাবে লিখব? হি অ্যাক্টেড ইললিগালি। নাম্বার বিতে আমরা চলে আসবো। দ্য ব্রেভ অ্যান্ড হারি মেন হু ম্যান আওয়ার শিপস, এটাকে আমরা সহজ ভাষায় লিখবো আওয়ার ব্রেভ সেলার্স। নাম্বার 10-এ আমরা আসবো। যদি মূল প্যাসেজটি ফার্স্ট পার্সনে লেখা থাকে তবে শুরুতে অথার, পোয়েট ইত্যাদি শব্দের উল্লেখ করে বা সম্ভব হলে তাদের নাম উল্লেখ করে প্রেসিটি থার্ড পার্সনে লিখতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে একটা নিয়েছি, দেখো এর দাগে দিয়েছি ওয়ান ডে হোয়াইল আই ওয়াজ এনগেজড ইন মাই স্টাডি ওভার আ বুক আই হার্ড আ নয়েজ আউটসাইড এটসেট্রা। অর্থাৎ এটাকে আমরা প্রেসি আকারে যদি লিখি তাহলে এরকম দাঁড়াবে যে ওয়ান ডে হোয়েন রিডিং ইন হিজ স্টাডি দ্য অথার হার্ড এটসেট্রা। তো নেক্সট আমরা চলে আসবো নাম্বার বিতে। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এই লাইনটা ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস থেকে নেওয়া হয়েছে এবং এই লাইনটার প্রেসি আমরা যদি করি তো এরকম আসবে, দ্য পোয়েট ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট অ্যালোন। নাম্বার 11-এ আমরা চলে আসব। প্রেসি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। শব্দ বা লাইনের যদি কোনো লিমিট না থাকে তবে প্রেসির দৈর্ঘ্য বিষয়বস্তু অনুসারে প্যাসেজটির 1/3 হবে। নাম্বার 12-এ আমরা চলে আসব। উত্তরের বক্তব্য শ্রুতিমধুর হওয়া বাঞ্ছনীয়, আবার সহজ ও সুস্পষ্ট হওয়ার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। নাম্বার 12 তথা ফাইনাল পয়েন্টে আমরা আসব। মূল প্যাসেজটির একটা উপযুক্ত টাইটেল বা নামকরণ করতে হবে যার সাথে বিষয়বস্তুর একটা সামঞ্জস্য থাকবে। তো নেক্সট আমরা চলে আসব এই রুলসগুলোকে কিভাবে একটা প্রেসিতে অ্যাপ্লাই করতে হয়, কিংবা এই রুলসগুলোকে অ্যাপ্লাই করে একটা প্রেসি আমরা এরকমই লিখতে হবে তার একটা এক্সাম্পলস আমরা একটুখানি দেখে নেব। দেখো, ওয়ান্স আ লিটল মাউস হোয়াইল প্লেয়িং ran across a sleeping lion's face. The lion awoke in anger and caught the mouse in his paw. The mouse begged for pardon. It said, I am very sorry. Please pardon and spare my life. One day, perhaps I may help you. The lion laughed but pardoned the mouse. So the mouse thanked him and ran away in joy. One day after this, the lion was caught in a net by some hunters. He roared loudly in rage. The mouse heard the roar and went to the lion. The lion was strong but could not break the net. The mouse first cut one rope and then another, and soon the lion was free. তো এটার প্রেসি করলে এরকমই দাঁড়াবে, দেখো যে একটা টাইটেল লিখবো আমরা, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। তারপরে আমরা এরকমই লিখবো যে ওয়ান্স আ মাউস ডিস্টার্বড আ লায়ন ইন হিজ স্লিপ। দ্য লায়ন কট দ্য মাউস অ্যান্ড ওয়াজ গোয়িং টু কিল ইট, বাট ইট বেগড ফর পার্ডন অ্যান্ড ওয়াজ লেট গো। শর্টলি আফটার দ্য লায়ন ওয়াজ কট ইন এ স্ট্রং নেট। Hearing his roar, the mouse came there and cut the ropes with its teeth. The lion became free. ফ্রেন্ডস, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে কিংবা তোমরা যদি এই ক্লাস দেখে উপকৃত হয়ে থাকো তো তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং এই চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি পরিমাণে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরের ক্লাসে দেখা হচ্ছে রাইটিং স্কিলের আরও একটা নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।